আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটিতে সকলকে স্বাগত। এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্য। মূলত বাচ্য হচ্ছে আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করি বিভিন্ন প্রকাশ ভঙ্গিকেই বাচ্য বলে। এই বাচ্যকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর্তৃবাচ্য, আর একটা কর্মবাচ্য, আর একটা ভাববাচ্য। তো আমাদের যে আজকের এই অধ্যায়টা, এটা আমরা বিভিন্ন বাচ্য সম্পর্কে তাদের প্রকারভেদ সম্পর্কে জানবো এবং সেগুলোর প্রশ্ন সমাধান করব। তো আমাদের বাচ্য যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব সহজ, কিন্তু যদি কেউ এই অধ্যায়টা সম্পর্কে একদম ভালো ধারণা না থাকে তার জন্য এটা খুব কঠিন হয়ে যাবে। তাই আমাদের অধ্যায়ের ধারণাটাও নিতে হবে এই বহু নির্বাচনীতে। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটা দেখি, 1 নম্বরে দেওয়া আছে কর্মবাচ্য কর্তায় কোন বিভক্তি হয়। কর্মবাচ্য কি, যেটাকে কর্মকে বেশি প্রাধান্য দিয়ে যেই বাচ্যটা হয় সেটাই কর্মবাচ্য। তো তার কর্তায় কোন বিভক্তি হয় সেটা যদি আমরা দেখি, তার আগে আমাদের দেখতে হবে একটা ছক। আমরা যদি এই ছকটা দেখি, দেওয়া আছে কি কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যতে কি দেওয়া আছে যে কর্তায় শূন্য হয়, কর্মে শূন্য, দ্বিতীয়া বা ষষ্ঠী হয়। কর্মবাচ্যতে দেওয়া আছে কর্মে শূন্য, কর্তায় তৃতীয়া ও দ্বারা দিয়ে কর্তৃক হয়। ভাববাচ্যতে দেওয়া আছে কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয়া তৃতীয়া এবং কর্ম থাকে না। ভাববাচ্যর ক্ষেত্রে কখনোই কর্মবাচ্য থাকে না। তো আমরা যদি দেখি আমাদের প্রশ্ন কি ছিল, কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়। মূলত কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া ও দ্বারা দিয়ে কর্তৃক, এইগুলোর ভিতর হবে তৃতীয়া বা দ্বারা দিয়ে কর্তৃক। তো আমাদের যে অপশনটা আছে কর্মবাচ্যে কোন বিভক্তি হয়, প্রথমা দেওয়া আছে, গতে দেওয়া আছে দ্বিতীয়া, খতে দেওয়া আছে তৃতীয়া এবং ঘতে দেওয়া আছে ষষ্ঠী। তাহলে এটা উত্তর কি হবে, অবশ্যই খ, তৃতীয়া বিভক্তি। এরপরের যে প্রশ্নটা আছে ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়। আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম ভাববাচ্যে কি কর্ম থাকে না, কর্তায় কোন বিভক্তি হয় সেটা যদি আমরা দেখি, মূলত ভাববাচ্যে কর্তায় তিনটা বিভক্তি হয়ে থাকে, একটা হচ্ছে ষষ্ঠী, একটা হচ্ছে দ্বিতীয়া এবং আরেকটা হচ্ছে তৃতীয়া। তো ভাববাচ্যে কর্তায় তিনটা বিভক্তি হয়ে থাকে। তো আমরা দেখবো এটার উত্তরে কি কি মানে অপশনগুলো কি কি দেওয়া আছে। কতে দেওয়া আছে ষষ্ঠী, খতে দেওয়া আছে দ্বিতীয়া, গতে দেওয়া আছে প্রথমা এবং ঘতে দেওয়া আছে ষষ্ঠী বা দ্বিতীয়া। আমরা জানি যে ভাববাচ্য কর্তায় ষষ্ঠীও হয়, দ্বিতীয়াও হয়, আবার একই সাথে তৃতীয়া বিভক্তিটাও যুক্ত করা হয়ে থাকে। তো আমরা কি করব, অবশ্যই এমন কোনো অপশন আমরা বাছাই করব যেটা একের অধিক উত্তরটা দেওয়া আছে, অর্থাৎ কি ঘ নাম্বারটা ষষ্ঠী বা দ্বিতীয়া, কারণ ষষ্ঠী বা দ্বিতীয়া দুটাই যেহেতু যুক্ত হয় তাই আমাদের উত্তর কি হবে, ঘ। ভাববাচ্যে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়, ষষ্ঠী বা দ্বিতীয়া। আমরা যদি এখন 3 নম্বর প্রশ্নটা দেখি, আমাদের কর্তৃবাচ্য কর্মে কোন বিভক্তি হয়। আবার যদি আমরা আমাদের ওই ছকটা দেখি, কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয় বলা হয়েছে কর্তৃবাচ্যের কর্তা এবং কর্মবাচ্যের কর্মে দুটার ক্ষেত্রে কিন্তু শূন্য হয়, কিন্তু কর্তৃবাচ্যের কর্মে কি হয়, শূন্যও হতে পারে, আবার দ্বিতীয়াও হতে পারে, আবার ষষ্ঠীটাও হতে পারে, অর্থাৎ এখানেও একের অধিক উত্তর হতে পারে। তো আমরা যদি দেখি কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়, কতে দেওয়া আছে দ্বিতীয়া, খতে দেওয়া আছে ষষ্ঠী, গতে দেওয়া আছে শূন্য এবং ঘতে দেওয়া আছে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য। তো আমরা কিন্তু দেখে আসলাম কর্তৃবাচ্যের কর্মে কি তিনটা বিভক্তি হয়ে থাকে, একটা হচ্ছে কি প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি। আর তিনটাই আমাদের অপশনে দেওয়া আছে কোন নাম্বারটাতে, ঘ নাম্বারটাতে তিনটা একসাথে অপশনে দেওয়া আছে, বাকিগুলোতে কি একটা একটা করে দেওয়া আছে। তাহলে এটার উত্তর কি হবে, কর্তৃবাচ্য কর্মে কোন বিভক্তি হয়, দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য, অর্থাৎ 4 নাম্বারটা এটার উত্তর হবে। এখন আমরা যদি আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখি, কর্মবাচ্যর কর্মে কোন বিভক্তি হয়। কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয় সেটা যদি আমরা দেখি, আবার আমাদের ওই ছকটাই দেখতে হবে। কর্মবাচ্যের কর্ম কি শূন্য বিভক্তি, অর্থাৎ যেই বাচ্যটা থাকে কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তৃ শূন্য হয় এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয়, কর্মে শূন্য হয়। তো কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়, শূন্য বিভক্তি হয়। কিন্তু আমাদের যে এই প্রশ্নটা আছে কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়, এখানে শূন্য অপশনটাই নেই। দেওয়া আছে কি কয়ে প্রথমা, ক্ষয় দেওয়া আছে দ্বিতীয়া, গয়ে দেওয়া আছে তৃতীয়া এবং ঘয়ে দেওয়া আছে কখনো প্রথমা কখনো দ্বিতীয়া। এর আগের দুইটা প্রশ্ন আমরা দেখে এসেছিলাম যে কখনো দিয়ে যে অপশনগুলো ছিল যে একের অধিক উত্তরগুলো হচ্ছিল। তো অনেকের কাছে মনে হতে পারে তার মানে এটা হয়তো ঘ হবে, কিন্তু না, এটার কি শূন্য বিভক্তি। এখন অনেকেই পরীক্ষার যে অপশন সেটা দেখে ঘাবড়ে যেতে পারে যে আমরা তো জানি শূন্য বিভক্তি আর অপশনে শূন্য বিভক্তি দেওয়া হয়নি, তাহলে এটা কি হবে। আমরা যদি দেখি এই যে আমাদের প্রথমা, এই প্রথমা বিভক্তির আরেক নামই কি শূন্য বিভক্তি। যখন কোনো শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না সেটাকে শূন্য বিভক্তি বলে অথবা প্রথমা বিভক্তি বলে। তাহলে আমরা যেহেতু শূন্য অপশনে যদি কখনো নাও থাকে সেক্ষেত্রে কি থাকবে, অপশনে প্রথমাটা দেওয়া থাকবে। তাহলে কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়, প্রথমা বিভক্তি হয়। তাহলে 4-এর উত্তর কি হবে, ক,
ক নাম্বারটা হবে। অর্থাৎ আমাদের যে প্রথম 4টা প্রশ্ন ছিল সেটা কিন্তু আমরা ছক থেকেই বের করে ফেলতে পেরেছি। এখন এর পরের প্রশ্নটা কি, দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি, আমরা কিন্তু কারক ও বিভক্তি যে অধ্যায়টা ছিল সেখানে কিন্তু দেখে এসেছি যে আমরা কারক কিভাবে বের করব। কারণ কি, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকে কারক বলে। আমরা ক্রিয়াকে বিভিন্ন প্রশ্ন করে কারকগুলো বের করি। তো আমাদের এখানে ক্রিয়া কোনটা, করা হয়েছে, তাই না? কোনো কাজ করা বুঝলে সেটাকে কি বলে, ক্রিয়া বলে। তো দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে যে যদি আমি প্রশ্ন করি যে কাকে জরিমানা করা হয়েছে, তাই না? কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু ছাত্র উত্তর আসে না। কাকে জরিমানা করা হয়েছে, ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। আমরা জানি যে যখন কাকে দ্বারা বা কি দ্বারা প্রশ্ন করা হয় সেটা কি কারক হয়, কর্মকারক হয়। কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়। তো আমরা যদি আমাদের অপশনটা দেখি, কয় দেওয়া আছে কর্তায় দ্বিতীয়া, ক্ষয় দেওয়া আছে কর্মে দ্বিতীয়া, গয় দেওয়া আছে করণে দ্বিতীয়া এবং ঘয় দেওয়া আছে অধিকরণে দ্বিতীয়া। এখানে কিন্তু আমার বিভক্তিটা বের করারই প্রয়োজন নেই। বিভক্তি বের না করে এটার উত্তর আমি দিতে পারবো। আমি বলি কেন, কারণ আমাদের উত্তরে যে করা হয়েছে তাকে প্রশ্ন করলাম কাকে করা হয়েছে, ছাত্রকে করা হয়েছে, অর্থাৎ এটা অবশ্যই কর্মকারক হবে। কিন্তু আমাদের অপশনে প্রথম অপশনে দেওয়া আছে কর্তায় দ্বিতীয়, অর্থাৎ কর্তৃকারকের কথা বলা হয়েছে। গয় দেওয়া আছে করণে, সেটাও হবে না। ঘয় দেওয়া আছে অধিকরণে, সেটাও হবে না। আমাদের উত্তর কি হবে, কর্মে। তারপর না আসবে বিভক্তি, যে কোন বিভক্তি হবে। এছাড়া আমরা যদি দেখি কে কি বিভক্তি, আমরা জানি কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদের এটা উত্তর কি হবে, 5-এর খ। অর্থাৎ আমাদের বিভক্তি না বের করে শুধুমাত্র কারক দেখে আমরা এটার উত্তর দিতে পারবো। এর পরের যে প্রশ্নটা আছে, কর্তৃবাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না। এখন কথা হচ্ছে যে কর্তৃবাচ্যর ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না, এটা আমরা কিভাবে বের করতে পারবো। আমরা যদি জানি যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক বা অকর্মক কাকে বলে, তাহলে আমরা বের করতে পারবো যে কি হলে কর্মবাচ্য হয় না। সমাপিকা আর অসমাপিকাটা যদি বলি, যখন আমরা একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করব সেটা হবে সমাপিকা, আর যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করব না সেটা হবে অসমাপিকা। তাহলে আমাদের কর্তৃবাচ্যের ক্রিয়ার সমাপিকা বা অসমাপিকার উপর নির্ভর করে কখনই কর্মবাচ্য হওয়া বা না হওয়া নির্ভর করতে পারে না। তাহলে এরপরে যদি আমরা দেখি সকর্মক এবং অকর্মক। সকর্মক হচ্ছে যে ক্রিয়ার একটি মাত্র কর্ম থাকে তাকে কি বলে, সকর্মক ক্রিয়া বলে। আর যখন কোনো একটি ক্রিয়ার কোনো কর্ম থাকবে না তাকে কি বলে, অকর্মক ক্রিয়া বলে। তো আমরা যদি দেখি ক্রিয়া কি কর্ম থাকবে না, তাহলে আমরা যদি দেখি কর্মবাচ্য হয় না। কর্মবাচ্য হওয়ার জন্য কি প্রয়োজন, কর্মবাচ্য হওয়ার জন্য অবশ্যই কর্মের উপর নির্ভর করে হয়। যেহেতু অকর্মক ক্রিয়ার কোনো কর্মই নেই, তাহলে সে আবার কর্মের উপর নির্ভর করবে কিভাবে। তো এই জন্য এটা কি হবে, কর্মবাচ্য হয় না। কেন, কারণ যখন কর্তৃবাচ্য ক্রিয়া অকর্মক হয়ে যায়, যখন তার কোনো কর্ম থাকে না, সেটা কি হওয়া যায় না, কর্মবাচ্য হয় না। এটার উত্তরটা কি, অকর্মক ক্রিয়া। আমরা যদি এখন আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখি, ভাববাচ্যর বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়। মূলত যখন আমি ভাববাচ্য বাক্যকে কর্তৃবাচ্য করব সেক্ষেত্রে আমার শূন্য বিভক্তি হবে, কিন্তু আমাদের অপশনে কিন্তু শূন্য বিভক্তিটা দেওয়াই হয়নি, তাই না? কতে দেওয়া আছে দ্বিতীয়া, খতে দেওয়া আছে প্রথমা, গতে দেওয়া আছে তৃতীয়া এবং ঘতে দেওয়া আছে ষষ্ঠী। কিন্তু আমরা একটু আগেই দেখে এসেছি যে প্রথমা বিভক্তির আরেক নাম কি, শূন্য বিভক্তি, তাই না? প্রথমা বিভক্তির আরেক নাম কি, শূন্য বিভক্তি। যখন কোনো একটি শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না সেটাকেই বলে প্রথমা বা শূন্য বিভক্তি। তো ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় কোনো বিভক্তি যুক্ত করতে হয় না। তাহলে আমাদের উত্তর কি হবে, প্রথমা বা শূন্য বিভক্তি। এবার আমরা যদি 8 নম্বর প্রশ্নটা দেখি, এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো করে এসেছি সেগুলো একই রকম ধাঁচের ছিল, কিন্তু আমাদের 8 এবং 9 নাম্বারটা একটু ভিন্ন। কারণ এতক্ষণ আমরা সবগুলো কোনটা কোন বিভক্তি এসব প্রশ্ন দেখে এসেছি, আর এখন এটা হবে কর্ম থেকে ভাববাচ্য করতে দিবে, ভাববাচ্য থেকে কর্মবাচ্য করতে দিবে। তাই এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি, করিম পুস্তক পাঠ করছে বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে কি হবে, এটা বলছে। অর্থাৎ কি, এই করিম পুস্তক পাঠ করছে, এটা
কি বাচ্য সেটা আমাদের আগে জানতে হবে। করিম পুস্তক পাঠ করছে সেটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্য। এই কর্তৃবাচ্য থেকে কি করতে বলেছে আমাদের কর্মে বাচ্য রূপান্তরিত করতে বলেছে, তাই না? করিম পুস্তক পাঠ করছে, এখানে কি কে করছে? করিম করছে। কে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে, অর্থাৎ কি কর্তা এখানে প্রাধান্য পাচ্ছে। যেহেতু এটা কর্তৃবাচক এবং কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যকে নিতে হবে, তাহলে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে বা পরিণত করতে হবে? মূলত আমরা যদি কখনো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করি বা পরিবর্তন করি, সেই ক্ষেত্রে আমার দ্বারা দিয়ে কর্তৃক অর্থাৎ তৃতীয়া বিভক্তি যুক্ত করতে হবে। আর আমাদের যে ক্রিয়া সে কর্মের অনুসারী হবে, অর্থাৎ কর্মের উপর নির্ভর করে ক্রিয়াটাকে দিতে হবে। তো আমরা যদি আমাদের অপশন দেখি, প্রথমটা কয় দেওয়া আছে পুস্তক করিম কর্তৃক পাঠ হচ্ছে। এখানে কিন্তু আমরা মূলত এখানে কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক যোগ করেছি, প্রত্যেকটা অপশনে কিন্তু কর্তৃকটা যোগ আছে, তাই এখানে আমরা অবশ্যই বিভক্তিতে চিনতে পারবো না। কিন্তু আমরা দেখবো এখন ক্রিয়া কর্মের অনুসারী কোনটায় হচ্ছে। ক্ষয় দেওয়া আছে করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, গয় দেওয়া আছে পুস্তক কর্তৃক করিম পঠিত হচ্ছে। তাদের এখানে অর্থই চেঞ্জ হয়ে গেছে যে করিমকে বই পড়তেছে। আর ঘয় দেওয়া আছে করিম কর্তৃক পুস্তক পাঠ করছে। মূলত আমাদের খ যেটা করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে এবং ঘ করিম কর্তৃক পুস্তক পাঠ করছে, এই দুটার ভিতরে একটা হবে, কারণ বাকি দুটা হওয়া কখনোই সম্ভব না। এখন আমরা যদি দেখি, আমরা কিন্তু একটু আগেই বললাম যে ক্রিয়া কর্মের অনুসারী হতে হবে। পাঠ করছে এটা কর্তৃকারকের অনুসারী একটা ক্রিয়া ছিল, আমাদের কর্মকারকের অনুসারী ক্রিয়া আনতে হলে কি করতে হবে? পঠিত হচ্ছে দিতে হবে। তাহলে আমাদের করিম পুস্তক পাঠ করছে এটা কর্মবাচ্য করতে হলে কি করতে হবে? করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, পাঠ করছে এটা আর দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমার কর্মের উপর নির্ভর করে ক্রিয়াটা দিতে হবে। তো এটা ৮-এর উত্তর কি হবে? খ করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। ৯-এর যে প্রশ্নটা আছে তুমি কখন এলে, একটা প্রশ্ন করা হচ্ছে, তাই না? বাক্যটিতে ভাব বাচ্যে পরিণত করলে কোনটি হবে? আমাদের যে কয় অপশন দেওয়া আছে, তোমার দ্বারা কখন আসা হলো, ক্ষয় দেওয়া আছে তুমি কখন আসা হলো, গয় দেওয়া আছে তুমি দ্বারা কখন আসা হলো এবং ঘয় দেওয়া আছে তোমার কখন আসা হলো। আমরা জানি যখন আমরা কর্তৃকারক থেকে বা কর্তৃবাচ্য থেকে যখন আমরা ভাব বাচ্যে পরিবর্তন করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে? কোন বিভক্তি যুক্ত করতে হবে? কর্তার সাথে ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ কে বা এগুলো যুক্ত করতে হবে, তাই না? তো আমরা যদি দেখি তোমার দ্বারা, এখানে একটা দ্বারা দেওয়া আছে, আবার তুমি দ্বারা এখানে একটা দ্বারা দেওয়া আছে, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তাই তোমার দ্বারা কখন আসা হলো বা তুমি দ্বারা কখন আসা হলো, এই দুটা কখনোই হওয়া সম্ভব না, কারণ এখানে তৃতীয়া বিভক্তি যুক্ত করা হয়েছে। আর আমরা জানি আমাদের ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি যুক্ত করতে হবে। তারপরে প্রশ্নটা যদি দেখি তুমি কখন আসা হলো, এখানে কিন্তু কোনো কে যুক্ত করা হয়নি বা কোনো র যুক্ত করা হয়নি। তোমার কখন আসা হলো, এই তুমিটাকে পরিবর্তন করে এখানে তোমার লেখা হচ্ছে, এখানে কি ষষ্ঠী বিভক্তিটা যুক্ত হয়েছে। আমরা জানি র কি একটি ষষ্ঠী বিভক্তি। আর আমরা এটাও জানি যে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করতে হলে ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি যুক্ত করতে হবে এবং ক্রিয়াকে নাম পুরুষ হতে হবে। তো আমরা যদি দেখি তুমি কখন এলে, বাক্যটিতে ভাববাচ্য করতে হলে আমাদের কি করতে হবে? তোমার কখন আসা হলো, অর্থাৎ আমাদের ৯-এর উত্তর হবে ঘ। তো আশা করি আমাদের যে ৮ এবং ৯ নাম্বারটা ছিল, যেটা বেশ ভিন্ন ছিল আগের প্রশ্নগুলো থেকে, এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে, এরকম সকল বহু নির্বাচনী কিভাবে সমাধান করতে হবে, এটা নিয়ে কারো আর কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের মূলত এই যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এগুলো নিয়ে কিন্তু প্রতি বছরই বোর্ডে অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কিন্তু এগুলো ভুলও করে থাকে। তো আশা করি আজকে এই পর্বটি দেখার পর আর কারো কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী যে অনুশীলনীর বহু নির্বাচনীগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।